রাজনীতি, যেখানে সত্য, মিথ্যা আর স্বার্থ একসাথে মিশে যায় এক অদ্ভুত খেলায়। বাইরে থেকে সবকিছু যতটা পরিষ্কার আর আদর্শ মনে হয়, ভিতরে ঠিক ততটাই অন্ধকার আর জটিল। আজকের গল্প এমন এক যুবককে নিয়ে যে বিশ্বাস করত সততা আর ন্যায় বিচার দিয়ে পৃথিবী বদলানো যায়, কিন্তু ক্ষমতার খেলায় পা রাখার পর সে বুঝতে পারে এখানে বিশ্বাসের মূল্য খুবই কম, আর প্রতিটা সিদ্ধান্তের পিছনে লুকিয়ে থাকে কোনো না কোনো স্বার্থ। ভোট, ক্ষমতা, সম্পর্ক আর বিশ্বাসঘাতকতার এই খেলায় একজন মানুষের আদর্শ কিভাবে ধীরে ধীরে ভেঙে যায়, আর সে নিজেই হয়ে ওঠে সেই সিস্টেমের অংশ যেটাকে সে এক সময় বদলাতে চেয়েছিল। তাহলে চলুন আমরা সেই সিনেমার গল্প শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন যুবক স্টেটে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে যে সে কোনো ধর্মের প্রতি বিশ্বাস রাখে না, সে একজন নিরপেক্ষ ব্যক্তি এবং সংবিধানের নিয়ম মেনে চলতে চায়। এখন আপনারা যদি মনে করেন আমি ভোট পাবার যোগ্য, তাহলে আমাকে ভোট দেবেন। ঠিক তখনই আমরা বুঝতে পারি এটা ছিল সেখানকার নেতাদের বক্তব্য দেওয়ার একটা ডেমো অবস্থা। আপনারা যাকে স্টেটে দেখতে পারছেন তার নাম ছিল স্টিভেন। সে পোলিং এজেন্টে কাজ করে। জনগণ কাকে ভোট দেবে সেটা আগে থেকে মানুষের মাঝে ভালোভাবে দেখানোই তাদের কাজ। আর আজকে এখানে বক্তব্য দেবে মরিস ও পোলম্যান। এই দুই দলের আলাদা পোলিং এজেন্ট ছিল। একদিকে মরিসের হয়ে কাজ করছিল পল ও তার দল, অন্যদিকে পোলম্যানের হয়ে কাজ করছিল ডমি ও তার দল। স্টিভেন মরিসকে খুব পছন্দ করত, কারণ সে যেমনটা একজন নেতা চায় তার ভিতরে ঠিক সেই গুণাবলীগুলো ছিল। সৎ এবং নিরপেক্ষ চিন্তার কারণে মরিসকে সে খুবই পছন্দ করত, যা স্টিভেনকে সবসময় মোটিভেট করত। তখন আমরা দেখতে পাই মরিস সেখানে বক্তব্য দিচ্ছে। সে যে বক্তব্যগুলো দেয় সেই কথাগুলো ছিল প্রথমে স্টিভেন যে কথাগুলো বলছিল সেই কথাগুলো। অর্থাৎ মরিস কি ধরনের কথা বলবে সেটা আগে থেকেই এই পোলিং এজেন্টরা তৈরি করে রাখতো, যাতে জনগণ মরিসকে সব কথাগুলো ভালোভাবে জিজ্ঞেস করতে পারে এবং মরিসও সেই একই কথা উত্তর দিতে পারে। ঠিক তখনই আমরা একজন মেয়েকে দেখতে পাই যে কপি হাতে করে সেখানে গিয়েছিল। এই মেয়েটা কে সেটা আপনারা সামনে জানতে পারবেন। এরপর আমরা দেখতে পাই সেখানে মরিস ও পোলম্যান দুজনের বক্তব্য তারা রাখছে এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখে। আর এদিকে সবকিছু মনিটর করতে থাকে পোলিং এজেন্টরা এবং এক পর্যায়ে যে মরিস ও পোলম্যানের বক্তব্য শেষ হয় এবং তারা একে অপরকে সম্মাননা জানায় এবং এক পর্যায়ে সেখান থেকে বের হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই পল, স্টিভেন ও আইডা নামের একজন সাংবাদিককে, যারা একটা ক্লাবে বসে একসাথে কথা বলছিল। তখন আইডা বলে মরিস জেতার সম্ভাবনা কতটুকু? তখন পল বলে সম্ভাবনা আছে আবার নেই। স্টিভেনও এই একই কথার সাথে সহমত পোষণ করে। আসলে তারা কেউ আসল কথাটা সাংবাদিকের কাছে বলতে চাচ্ছিল না, কারণ তারা জানতো যদি আসল কথা বলে দেওয়া হয় তাহলে এটা পরবর্তীতে সমস্যা করতে পারে। তখন পল সেখান থেকে অন্যদিকে যায়। আইডা এবার স্টিভেনকে জিজ্ঞেস করে যে আসলে কে জিততে পারে। তখন স্টিভেন তার কৌশল বুঝতে পারে এবং সে সঠিক কথা বলে না। তখন আইডা গেস করতে থাকে, অনেকগুলো নাম বলে। তখন স্টিভেন এটার সাথে সম্পূর্ণ সহমত পোষণ করে না। ঠিক তখন আইডা বলে তোমার থেকে পলই ভালো। তখন স্টিভেন বলে সে তো ভালো হবেই, কারণ সে তোমাকে অনেক তথ্য দেয়। আইডা তখন বলে তুমি কেন মরিসকে এত সাপোর্ট করছো? স্টিভেন তখন বলে মরিস যদি জয়ী হয় তাহলে সে আমাদের কথাই বেশি ভাববে, সে নিজের প্রতি এত পরিমাণ ভাববে না। এই কথা শুনে আইডা তখন বলে তুমি বুকার রাজ্যে বসবাস করছো, সে ক্ষমতায় গেলে তোমাদের কাউকে মনে রাখবে না। কিন্তু এই কথা স্টিভেন বিশ্বাস করতে চায় না। এরপর আমরা দেখি পল ও আইডা একসাথে ক্লাব থেকে বের হচ্ছে। তখন পল তাকে জানায় কালকে থমাসের সাথে মিটিং আছে এবং সে আরো একটি কথা বলে এই কথাটা যেন কেউ না জানতে পারে। এবং সে বলে যদি কালকে থমাসের সাথে মিটিংটা সম্পূর্ণ হয় তাহলে মরিস 100% জিতে যাবে, কারণ থমাসের যে লোকজন তারা যদি আমাদের সাথে মিলে যায় তাহলে পরে অবশ্যই আমরা জয়ী হব। আইডা তখন কিছু বলে না। তখন তারা দুজন একসাথে চলে যায়। পরের দিন দেখি একজন পোলিং এজেন্ট বলছে এখানে নতুন মোবাইল আছে, তার মধ্যে সিম লাগানো আছে, এখন থেকে সবাই এই ফোন ব্যবহার করবে। আর এই ফোন যদি কেউ হারিয়ে ফেলো তাহলে তোমাদের বাসায় যেয়ে এর শাস্তি প্রদান করা হবে, আর এর মাঝখানে কোনো পার্সোনাল কল রিসিভ করা যাবে না। তখন সবাই আর কিছু বলে না। এরই মধ্যে তখন আমরা কম্পিউটারে দেখতে পারি মরিসের একটি ভিডিও চলছে যেখানে সে কিছু বক্তব্য দিচ্ছে,
কিন্তু এই বক্তব্যগুলো ছিল একটু সমালোচনাজনক। তখন স্টিভেন বলে, এই ভিডিওটা কি কোনো জায়গায় প্রচার হয়েছে? তখন একজন বলে, না, এটা এখনো পর্যন্ত প্রচার হয়নি। তখন স্টিভেন বলে, এই ভিডিওটা যেন কোনো রকম ভাবে প্রচার না হয়, আর বিশেষ করে যদি বিরোধী দল এই ভিডিওটা পেয়ে যায় তাহলে আমাদের নির্বাচনের ক্ষেত্রে খুবই সমস্যা হবে। তখন সবাই তার সাথে একমত পোষণ করে। এরপর সেখান থেকে সে তার রুমে যায়। তখন তার কাছে সেই মেয়ে আসে, এসে বলে, স্যার এখানে সাইন করতে বলেছে। আমরা তার একটু পরিচয় দিই। এই মেয়ের নাম ছিল মলি। সে একজন ব্যবসায়ীর মেয়ে ছিল এবং ইতিমধ্যে সে বিভিন্ন জায়গায় পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছে। তো সাইন করার মাঝে স্টিভেনের সাথে মলির বেশ কিছু কথা হয়। তাদের কথাবার্তাগুলো ছিল খুবই রোমান্টিক জনক। তারা যেভাবে কথাটা বলছিল একে অন্যের প্রতি খুবই আকৃষ্ট করে এমন ভাবে। তখন মলি তাকে বলে, আমাদের এখানে একটা বার ওপেন হয়েছে, তুমি কি সেখানে যাবে? স্টিভেন তখন সম্মতি জানায়। তখন মলি তাকে রাতে বারে যাওয়ার জন্য আহ্বান করে এবং স্টিভেন তার কথায় সহমত পোষণ করে। এরপর আমরা দেখতে পাই থমাসের বাসায় দেখা করতে গেছে পল। সেখানে থমাসের সাথে পলের কথা হয়। পল থমাসকে বলে তাদের সাথে এক হয়ে কাজ করতে হবে এবং কাজ করলে পরে তাদের সুবিধা হবে। তখন থমাস বলে, তোমরা যদি আমাকে হাইওয়ের পথটা দাও সেক্ষেত্রে আমি তোমাদের সাথে এক হয়ে কাজ করব, আর যদি পথ না দাও সেক্ষেত্রে আমি করব না। এই কথার সাথে পল তখন একমত হতে পারে না, সে কোনো সিদ্ধান্ত তখন জানাতে পারে না। তখন থমাস বলে, তোমরা পুরোপুরি তাহলে সিদ্ধান্ত নিয়ে আমাকে জানিও। এই বলে সেখান থেকে তারা চলে যায়। এদিকে মরিস পোলিং এজেন্টের অফিসে থাকে। সেখানে কিছু প্রশ্ন তৈরি করা হয়, যে প্রশ্নগুলো স্টিভেন মরিসকে করে, কারণ এই প্রশ্নগুলোই জনগণ তাকে করবে এবং আগে থেকে এই প্রশ্নগুলোর প্র্যাকটিস চলে, যাতে করে সে কি উত্তর দেয় এটা স্টিভেন দেখতে চায় এবং তার কথার উপর নির্ভর করেই দর্শক কি প্রতিক্রিয়া জানাবে সে বিষয়টা সে তুলে ধরে। তখন মরিস যেভাবে কথার উত্তর দেয় তখন এটা শুনতে খারাপ লাগবে বলে স্টিভেন তাকে বলে কিভাবে কথাগুলো বললে পরে ভালো লাগবে সেটা তাকে শিখাই দেয়। এরপর স্টিভেন সেখান থেকে তার রুমে যায়। ঠিক তখনই কল আসে ডমির, বিরোধী পক্ষের পোলিং এজেন্টের। ডমি স্টিভেনকে বোঝাতে থাকে, তুমি আমার সাথে দেখা করো, কিন্তু স্টিভেন এই কথার সাথে একমত হয় না, সে তার সাথে দেখা করতে চায় না। কিন্তু ডমি তাকে বিভিন্ন রকম ভাবে বোঝানোর ফলে এক পর্যায়ে সে দেখা করার জন্য রাজি হয়। এরপর রাতে আমরা দেখি স্টিভেন ও ডমি একসাথে একটি বারে দেখা করেছে। সেখানে ডমি তাকে বোঝাতে থাকে, তুমি যদি আমাদের হয়ে কাজ করো তাহলে আমরা খুব সহজেই এইটা জিতে যেতে পারি। তখন স্টিভেন এই কথায় রাজি হয় না। সে বলে, আমি মরিসকে খুবই বিশ্বাস করি, তার প্রতি আমার আস্থা আছে, এজন্য আমি তোমাদের সাথে থাকতে পারবো না। ডমি তাকে বিভিন্ন রকম ভাবে বোঝানোর চেষ্টা করে, সে কোনোভাবে রাজি হয় না। এরপর দেখা যায় স্টিভেন মরিসের একটি ইন্টারভিউতে এসেছে এবং সেখানে মরিস যেভাবে কথাগুলোর উত্তর দিচ্ছে এটা শুনতে অনেকটা খারাপ লাগে এবং স্টিভেন এই কথাগুলো শুনে সে বিশ্বাস করতে পারে না। আমি যাকে বিশ্বাস করি, আমি যাকে আইডল মনে করি, সে এমন ভাবে উত্তর দেবে এবং এই ধরনের কথা বলবে। তার মনের ভিতরে অনেকটা সন্দেহ তৈরি হয়। স্টিভেন সেখানে আর না থেকে সোজা চলে যায় বারে, যেখানে মলির সাথে দেখা করার কথা বলেছিল। মলির সাথে সেখানে কথা হয় এবং তাদের মাঝখানে বিভিন্ন ধরনের কথা হয় এবং তারা এমন ভাবে কথা বলে যা অনেকটা আকৃষ্ট বোধ হয় দুজন দুজনের প্রতি। তখন মলি তাকে জিজ্ঞেস করে, তোমার বয়স কত? স্টিভেন তখন উত্তর দেয় 30 বছর। এই যে বয়সের কথাগুলো বলা হয় এগুলো খুবই হেলিপানা করে বলা হয় এবং একই রকম ভাবে মলি উত্তর দেয় তার বয়স 20 বছর। এরপরে তাদের দুজনের মাঝে একটা আন্ডারস্ট্যান্ডিং শুরু হয় এবং তারা একটি হোটেলে যায়। এরপর আমরা দেখতে পারি তারা দুজন সারা রাত একসাথে কাটিয়েছে। তখন স্টিভেনের ফোনে কল আসে। সে দ্রুত সেখান থেকে রওনা দেয় অফিসের উদ্দেশ্যে। তখন দেখি পল স্টিভেনের সাথে কথা বলছে। পল তখন তাকে বলে মরিসের সাথে যেতে। এরপর আমরা দেখতে পারি স্টিভেন ও মরিস তারা একসাথে একটি শহরে যাচ্ছে। সেই শহরে যেয়ে মরিস তার বক্তব্য দেয় এবং সেখানে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। এদিকে আমরা দেখতে পারি পল স্টিভেনের সাথে কথা বলে এবং কিভাবে জয়লাভ করা যায় সেই বিষয়ে আলোকপাত করে। মরিসের বক্তব্য শেষ হলে তাকে আলাদা করে ডাকা হয় এবং সেখানে আমরা দেখতে পারি মরিস, পল এবং স্টিভেন তারা তিনজন একসাথে কথা বলে। পল বলে, আমাদেরকে যদি জিততে হয় তাহলে থমাসের সাহায্য নিতে হবে। মরিস তখন বলে, সে আমাকে কেন সাহায্য করবে? পল তখন বলে, আমরা যদি তাকে শহরের হাইওয়ে পথটা দিই তাহলে সে আমাদেরকে সাহায্য করবে। এই কথা শুনে মরিস বলে, আমি কখনো এই হাইওয়ে পথটা দিতে পারবো না, আমি যদি নির্বাচনে জয়লাভ নাও করি তাও আমি হাইওয়ে পথটা দেব না। মরিসের এই কথা শুনে স্টিভেন খুবই খুশি হয়। সে চায় সৎ এবং নিষ্ঠা একজন ব্যক্তি, যা এখন মরিসের মধ্যে সে দেখতে পাচ্ছে। এদিকে আমরা দেখি পল তখন ফোনে কাউকে বলছে যে এই ডিলে মরিস রাজি হচ্ছে না।
অর্থাৎ আমরা বুঝতে পারি তখন থমাসকে সে জানাচ্ছে আসলে পল এই বিষয়ে রাজি হচ্ছে না। এদিকে গাড়িতে আমরা মরিসের সাথে তার স্ত্রীকে দেখতে পাই। মরিসের সিদ্ধান্তকে তার স্ত্রী সাধুবাদ জানায়। সে বলে শহরের হাইওয়ে পথটা খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা কোনোভাবে হাতছাড়া করা যাবে না। তখন মরিস তার কথার সাথে একমত হয়। এরপর দেখতে পাই মরিস একটি ইন্টারভিউতে গেছে। সেখানে কিছু স্টুডেন্ট তাকে প্রশ্ন করে, তখন সে ঠান্ডা মাথায় সেই উত্তরগুলো দেয় এবং এই উত্তরগুলো স্টুডেন্টরা খুবই পছন্দ করে। এদিকে ইন্টারভিউ শেষ করে স্টিভেন ও মলি তারা বাসে করে ফিরছিল। তখন মলি মেল করে স্টিভেনকে বলে আজ রাতে থাকতে। তখন এই মেসেজ দেখে স্টিভেনও সম্মতি জানায়। এরপর তাদের মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায়। মাঝরাতে স্টিভেন প্রশ্ন করে, তোমার ফোনে কল দিছিল একজন, সে কোনো কথা বলে না। এই কথা শুনে মলি বলে, আমি জানি না কে কল দিছিল। তখন স্টিভেন বলে, আমি তাহলে কল ব্যাক দিই, দেখি কি এসে। মলি তখন ঘাবড়ে যায় এবং সে নিষেধ করতে থাকে, কিন্তু স্টিভেন শোনে না, সে কল দিয়ে দেয়। অপর প্রান্তে শুনতে পায় মরিসের কণ্ঠ। তখন স্টিভেন বলে, মরিস কেন তোমাকে এত রাতে ফোন দেয়? তখন মলি কিছু বলতে চায় না। স্টিভেন তখন আবার প্রশ্ন করে। তখন মলি বলে, একদিন তার কাছে পোলিং এর হার্ড কপি দিতে গেছিলাম, সেদিন সে আমাকে জোর করে সম্পর্ক করে। তখন এই কথা শুনে স্টিভেন আকাশ থেকে পড়ে। সে মরিসকে কত ভালো ভাবতো, কিন্তু সে এমন সে ভাবতেই পারেনি। তখন মলি বলে, আমি কল দিছিলাম তার কাছে সাহায্যের জন্য। স্টিভেন তখন বলে, কিসের সাহায্যের জন্য? মলি বলে, আমার এখন $800 প্রয়োজন। স্টিভেন বলে, তুমি এত টাকা এখন কি করবে? মলি তখন বলে, আমি বাড়ি থেকে টাকা নিতে পারবো না, কারণ আমি প্রেগনেন্ট। তখন স্টিভেন এই কথা শুনে সে আর কিছু বলে না। পরের দিন দেখা যায় স্টিভেন অফিসে যাচ্ছে। অফিসে যাওয়ার পর তাকে খুব চিন্তিত দেখায়। সে একজন অফিসারকে ডাক দেয়, তাকে বলে কত টাকা ফান্ড আছে। তখন সেই অফিসার তাকে জানায়। তখন স্টিভেন তাকে জানায়, আমার টাকার প্রয়োজন এবং আমি যে টাকা নেব এটা তুমি খাতায় লিখে রাখবা না। তখন অফিসার চলে যায়। এদিকে মলিকে ডাক দেয় স্টিভেন। মলি আসলে একটা কাগজে লিখে জানায় কোথায় দেখা করতে হবে। তখন কাগজ নিতে চাইলে মলির কাছ থেকে সে কাগজ নিয়ে নেয় এবং সেটা ছিঁড়ে ফেলে এবং তখন তাকে বলে, তোমাকে শুধু এই কথা বলার জন্যই ডেকেছি। এরপর সেখান থেকে সে চলে যায়। এরপর দেখা যায় স্টিভেন ব্যাংকে গিয়ে সেখান থেকে টাকা তুলে আসে। টাকা তুলে আসার সময় আইডা তার কাছে ফোন দেয়। সে তাকে বলে, তুমি ডমের সাথে দেখা করেছ এবং তার কাছ থেকে তথ্য জানতে চাই। এরপর আমরা দেখি আইডা ও স্টিভেন একসাথে দেখা করেছে। সেখানে আইডা তাকে ব্ল্যাকমেল করে, তার কাছ থেকে বিভিন্ন তথ্য নিতে চায়। স্টিভেন তাকে দিতে চায় না। আইডা তখন বলে, তুমি যে ডমের সাথে দেখা করেছো এই নিউজটা যদি খবরে আসে তাহলে তোমাকে দল থেকে বের করে দেবে এবং তুমি কোথাও চাকরি করতে পারবে না। এই কথা শুনে স্টিভেন খুবই ঘাবড়ে যায়। আইডা তখন বলে, তোমাকে আমি একদিনের সময় দিলাম, এর মধ্যে তুমি তথ্যগুলো আমাকে দেবে। স্টিভেন তখন খুবই চিন্তায় পড়ে যায়। সে ডমের কাছে ফোন দেয়। ফোন দিয়ে বলে আইডা তাকে ব্ল্যাকমেল করছে এবং তুমি কি তাকে জানিয়েছো কোনো কিছু? ডমি তখন বলে, আমি তাকে কোনো কিছু জানাইনি। স্টিভেন তখন বলে, সে তো আমাকে ব্ল্যাকমেল করছে এবং আমি যদি তাকে তথ্য না দেই তাহলে কিন্তু আমরা দুইজনাই ফেসে যাব। ডমি তখন বলে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। এরপর স্টিভেন মলির কাছে যায়। সেখানে তাকে $1700 দেয়। তখন মলি এত টাকা দেখে সে অবাক হয়ে যায়। তখন স্টিভেন আর তাকে কিছু বলে না। পরের দিন দেখা যায় মলিকে নিয়ে স্টিভেন হসপিটালে যায়। সেখানে মলি অপারেশন করতে যায়। স্টিভেন সবকিছু জেনেই তাকে সাহায্য করছিল এবং সে তাকে বলে, তোমার কাজ শেষ হলে আমাকে ফোন দিয়ে জানিও। এই বলে সেখান থেকে সে চলে যায় এবং সে যায় পলের বাসায়। সেখানে ভয়ে ভয়ে পলকে জানায়, আইডা আমাকে ব্ল্যাকমেল করছে, আমি যে ডমের সাথে দেখা করেছি এই বিষয় নিয়ে। কারণ ইতিমধ্যে এই কথা পলকে জানিয়েছে স্টিভেন। পল তখন বলে, আইডিয়াকে আমি জানাইছি। তখন পাশে থাকা অফিসার সেখান থেকে চলে যায়, কারণ পরিস্থিতি তখন খুবই খারাপ অবস্থা। এই কথা শুনে স্টিভেন সে তো অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, আপনি কেন জানিয়েছেন? পল তখন বলে, আমি বিশ্বস্ত লোক পছন্দ করি, তুমি যখন ডমের সাথে দেখা করেছো তখনই তুমি বিশ্বাস নষ্ট করে ফেলেছো। আর এই কথা আইডাকে আমি এই জন্য জানিয়েছি যাতে তোমাকে চাকরি থেকে বের করতে পারি। এই সব কথা শুনে স্টিভেন তো পুরোই অবাক হয়ে যায়। তখন তার কথা বলার ভাষা হারিয়ে যায়। এরপর সিন দেখা যায় মলির দিকে। মলি খুবই দুঃখজনক ছিল, তার ভিতরে একটা অপরাধবোধ কাজ করছিল। এমন সময় দেখি সেখানে তার একজন সহকারী অফিসার গিয়েছে। সে তখন মলির কাছে গিয়ে বলে স্টিভেনের চাকরি চলে গেছে এবং তার সাথে কি কি ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো তাকে বলে।
এসব কথা শুনে মলি খুবই কষ্ট পায় এবং সে কান্না ধরে রাখতে পারে না। এরপর আমরা দেখি স্টিভেন ডমিয়ের অফিসে যায়। সেখানে গিয়ে তার কাছে ঘটনা সব খুলে বলে এবং সে এক প্রকার তাকে প্রস্তাব দেয়, আমি তোমার কথায় এখন একমত, আমি তোমার দলে কাজ করতে চাই। তখন ডমি বলে, তুমি যদি আগের অবস্থায় আমার কাছে আসতে তাহলে আমি তোমাকে চাকরি দিতাম, কিন্তু এখন বর্তমানে তুমি যে অবস্থায় আমার কাছে এসেছো, আমি যদি তোমাকে চাকরি দিই তাহলে আমার দলের সমস্যা হবে। এই কথা শুনে স্টিভেন তখন বুঝে যায় যে আসলে তাকে বিভিন্ন চক্রান্তে ফাঁসানো হয়েছে। স্টিভেন তখন ডমিকে আর কিছু বলে না, সে সোজা চলে যায় মলির কাছে। সেখানে গিয়ে দেখতে পারে একটা লোক বসে ফোনে কথা বলছে আর নিচে মলি শুয়ে আছে। কাছে যেতেই সেই লোক বলে মলি আত্মহত্যা করে মারা গেছে। এই কথা শুনে স্টিভেন হতবাক হয়ে যায়। এদিকে সে একটা বড় ঝামেলায় জড়িয়ে গেছে। তারপরে মলির মৃত্যু, সে খুবই ভেঙে পড়ে। তখন সে বিছানায় মলির ফোন দেখতে পায়। তখন সে ফোন নিয়ে তার গাড়িতে চলে আসে। তখন সে মলির ফোন থেকে জানতে পারে তাকে কতবার ফোন দিয়েছে এবং তাকে কি ভয়েস রেকর্ড পাঠিয়েছে। ভয়েস রেকর্ডের সব কথা শুনে সে খুবই দুঃখ পায়। সে এক প্রকার কান্না সরকে দেয়। এদিকে আমরা দেখতে পাই সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে মরিস। সে জানায়, আমরা খুবই হতাশ মলির এমন সিদ্ধান্তের জন্য। তখন মরিস পলকে কিছু বলতে বলে। ঠিক তখনই মরিসের ফোনে মলির ফোন আসে। মরিস অবাক হয়ে যায় মলির ফোন নাম্বার দেখে। সে তখন সামনের দিকে খুঁজতে থাকে। তখন সে দেখতে পায় মলির ফোন থেকে স্টিভেন কল দিয়েছে। এরপর সিন সোজা চলে যায় মরিস ও স্টিভেনের একসাথে দেখা। স্টিভেন তখন মরিসের যে বিভিন্ন কুকর্ম ছিল সেগুলো তুলে ধরে। মরিস তখন এই কথাগুলো বিশ্বাস করতে চায় না এবং তখন সে বলে, আমি যে ঘটনাগুলো ঘটিয়েছি তার প্রমাণ কি? স্টিভেন তখন বলে, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ না থাকলে তো আমি এই কথাগুলো বলতে পারতাম না। মরিস তখন বলে, তোমার কাছে কি প্রমাণ আছে সেটা তুমি দেখাও। স্টিভেন তখন জানতো আমি যদি প্রমাণ দেখাই তাহলে পরে সে প্রমাণগুলো নষ্ট করে ফেলবে। এজন্য সে বলে, তোমার যদি মনে হয় আমি মিথ্যা বলছি তাহলে মিথ্যা বলছি, আর যদি মনে হয় আমি সত্যি কথা বলছি তাহলে সত্যি বলছি। এই কথাটা এমন ভাবে বলে তখন মরিস বুঝে যায় তার কাছে কোনো না কোনো প্রমাণ অবশ্যই আছে। তখন সে আর কিছু বলে না, সে চুপ থাকে। এরপর সে দেখা করে পলের সাথে। পলের কাছে সব কথা খুলে বলে এবং কি করলে পরে সমাধান হবে সেটা সে জানায়, কারণ ইতিমধ্যে স্টিভেন জানিয়েছে তার কি লাগবে। এজন্য মরিস পলকে সেই সবগুলো কথা বলে। এরপর আমরা দেখতে পারি সবাই চার্চে গিয়েছে। সেখানে মলির মৃতদেহ রয়েছে। মলির বাবা কান্না করতে করতে বিভিন্ন বক্তব্য রাখে, যে বক্তব্যগুলো ছিল খুবই হৃদয় বিদারক এবং সবাই সেখানে শোকাহত ছিল। সেখান থেকে বের হয়ে পল স্টিভেনকে বিভিন্ন অফার দেয় এবং সে বলে, তুমি যদি আমার এই কথাটা শোনো তাহলে তুমি তোমার চাকরি ফেরত পাবে এবং বড় অঙ্কের টাকা পাবে। এরপরে সেখান থেকে পল চলে যায়। এরপর আমরা দেখতে পারি যে সরকার গঠনের সময় থমাস সেখানে আসে, অর্থাৎ থমাস যে দাবিটা করেছিল এটা মরিস মেনে নিয়েছে, কারণ মরিস মেনে নিতে বাধ্য হয়েছে। আর এর মধ্যেই থমাসের সাথে ডিল হয় স্টিভেনের। স্টিভেন থমাসকে আশ্বাস দেয় সে তার পদ পাবে, এই জন্যই তারা এখন একত্রিত হয়ে কাজ করছে। তখনই দেখা যায় স্টিভেন তার চাকরি ফিরে পায় এবং অনেক বড় পোস্ট পায়। তখন আমরা দেখতে পাই সেখানে একটা মেয়ে আসে, মলির যে জায়গা ছিল পোস্টের সেখানে আসে, আর দেখতে অনেকটা মলির মতোই ছিল। তখন স্টিভেন প্রশ্ন করে সে কোথায় আগে ছিল এবং এর আগে কোথায় কাজ করত এবং মরিসের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা। ওই মেয়ে তখন বলে, আমি এর আগে অন্য জায়গায় কাজ করতাম এবং মরিসের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখনই সিন দেখা যায় আইডা স্টিভেনের সাথে ভাব জমাতে যায়, কিন্তু স্টিভেন তাকে পাত্তা দেয় না, কারণ সে পুরাতন ইতিহাস ভুলে যায়নি। তখন তাকে না বলে সেখান থেকে একটা স্টুডিওতে ঢুকে পড়ে এবং সেখানে আমরা দেখতে পারি স্টুডিওতে সে বক্তব্য দেওয়ার জন্য গেছে এবং তার বক্তব্য দেওয়ার জন্য সেখানকার লোকজন সব ব্যবস্থা করছে। কিন্তু সে বক্তব্য দিতে গেলেও তার চোখে মুখে কিছু প্রশ্নের ছাপ দেখা যায়। প্রশ্নটা এমন, আমি কি এমনটা চেয়েছিলাম, আমি কি রাজনীতি চেয়েছিলাম আর কি হয়ে গেল, এই প্রশ্নটা তার চোখে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আর এভাবে আমাদের আজকের সিনেমার গল্প শেষ হয়ে যায়।